হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 চ্যাপ্টার ওয়াইজ 2, 7 এবং 16 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 7 মার্কসের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণের স্থানান্তরণ বা ট্রান্সফার অফ লার্নিং এর অর্থ, প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানুষ পূর্বে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে কাজে লাগায় শিখনের মাধ্যমে। এক বিষয়ে অর্জিত শিখন যখন অন্য বিষয় বা কাজে প্রভাব ফেলে তখন তাকে শিখনের স্থানান্তরণ বা ট্রান্সফার অফ লার্নিং বলা হয়। শিক্ষা বিজ্ঞানে এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা, কারণ এর মাধ্যমে নতুন বিষয় শেখা সহজ ও কার্যকরী হয়ে যায়। অর্থাৎ যখন আমাদের কোনো বিষয়ে ধারণা, যেমন ধরো আমরা বাচ্চাদেরকে যখন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইকার, ওকার, বিভিন্ন জ্যোতিচিহ্ন এগুলো শেখাচ্ছি, তখন সেগুলো ব্যবহার করে সে বাক্য বা শব্দ পড়তে পারে, বাক্য পড়তে পারে এবং এর মধ্যে দিয়ে সে পঠনে সুদক্ষ হয়ে ওঠে, লিখনে সুদক্ষ হয়ে ওঠে। এটা হচ্ছে কি আমাদের বর্ণ পরিচয়ের গুরুত্ব, এই যে আমরা লিখতে পড়তে শিখি। শিখনের স্থানান্তরণের অর্থ, শিখনের স্থানান্তরণ বলতে পূর্বে অর্জিত জ্ঞান, দক্ষতা, অভ্যাস বা অভিজ্ঞতার প্রভাব নতুন শিখন বা নতুন কাজের উপর পড়াকে বোঝায়। যদি পূর্বের শিখন নতুন শিখনে সহায়তা করে তবে তা ইতিবাচক স্থানান্তরণ, আর যদি বাধা সৃষ্টি করে তবে তা নেতিবাচক স্থানান্তরণ। অর্থাৎ যখন আমাদের আগে যেটা আমরা শিখেছি বা পড়েছি সেই ধারণাটা আমাদের পরবর্তী পর্যায়ে গিয়ে আমাদের কাজে লাগছে, তখন সেটা আমরা বলতে পারি যে এটা আমাদেরকে সাহায্য করছে। আর যদি কোনো ধারণা আমাদের পরবর্তী কাজে গিয়ে বিষয়টি বুঝতে আমাদের অসুবিধার সৃষ্টি করে তখন আমরা বুঝবো সেটি নেতিবাচক, অর্থাৎ নেগেটিভ ট্রান্সফার। এর মধ্যে দিয়ে আমাদের শিখনে ব্যাঘাত ঘটছে, বাধা উৎপত্তি হচ্ছে। শিখনের সংজ্ঞা, ক্রো অ্যান্ড ক্রো এর মতে এটি একটি পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, অভ্যাস বা দক্ষতা অন্য পরিস্থিতির শিখনকে প্রভাবিত করলে তাকে শিখনের স্থানান্তরণ বলে। নেক্সট হচ্ছে শিখনের স্থানান্তরণের প্রকারভেদ। এক হচ্ছে ইতিবাচক স্থানান্তরণ বা পজিটিভ ট্রান্সফার। যখন পূর্বে শেখা বিষয় নতুন বিষয় শিখতে বা শেখাকে সহজ ও দ্রুত করে তখন তাকে ইতিবাচক স্থানান্তরণ বলা হয়। উদাহরণ হিসাবে বলা যায় যে যখন আমরা সাইকেল চালাতে শিখি বা সাইকেল চালাতে জানার যে জ্ঞান সেটা আমাদের মোটর সাইকেল চালাতে বা বাইক চালাতে শিখতে সাহায্য করে। বাংলা ভাষা জানলে হিন্দি শেখাও তুলনামূলক সহজ হয়ে যায়। এইগুলো কিন্তু পজিটিভ ট্রান্সফারের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে নেতিবাচক স্থানান্তরণ বা নেগেটিভ ট্রান্সফার। যখন পূর্বে শেখা অভ্যাস, জ্ঞান নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন তাকে নেতিবাচক স্থানান্তরণ বা নেগেটিভ ট্রান্সফার বলা হয়। যেমন ভারতের রাস্তার বাম পাশে গাড়ি চালানোর অভ্যাস থাকলে ডান পাশে চলাচলকারী দেশে গাড়ি চালাতে প্রথমে অসুবিধা হয়। এরপরে হচ্ছে শূন্য স্থানান্তরণ বা জিরো ট্রান্সফার। যখন পূর্বে শেখা বিষয় নতুন শিখনের উপর কোনো প্রকারের প্রভাব ফেলে না তখন তাকে শূন্য স্থানান্তরণ বলা হয়। অর্থাৎ যে সাঁতার শেখার সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং শেখার কোনো সরাসরি সম্পর্কই নেই, তাতে কিছুই যায় আসে না। তুমি সাঁতার জানো কি না জানো, কম্পিউটার প্রোগ্রামিং জানো কি না জানো, সাঁতারে গিয়ে এর জ্ঞান কাজে লাগবে না, আর সাঁতার শেখার জ্ঞান কম্পিউটার প্রোগ্রামিংয়ে গিয়ে কোনো কাজে লাগবে না। নেক্সট হচ্ছে শিখনের স্থানান্তরণের গুরুত্ব। এক হচ্ছে নতুন বিষয় শেখাকে সহজ করে। পূর্বের অভিজ্ঞতার সাহায্যে শিক্ষার্থী নতুন বিষয় দ্রুত বুঝতে পারে, এতে শেখার সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। দুই হচ্ছে সময় ও শ্রমের সাশ্রয় হয়। আগে থেকে শেখা দক্ষতা কাজে লাগানো গেলে একই বিষয় বারবার করে শিখতে হয় না, ফলে সময় ও শ্রম উভয়ই বাঁচে। তিন হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। পূর্বের সাফল্য নতুন বিষয় শেখার ক্ষেত্রে শিক্ষার্থীকে সাহস ও আত্মবিশ্বাস যোগায়, ফলে শেখার আগ্রহ বৃদ্ধি পায়। চার হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে।
পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থী নতুন সমস্যার সমাধান করতে পারে, এতে তার যুক্তিবোধ ও চিন্তা শক্তির বিকাশ ঘটে। 5 হচ্ছে শিক্ষাকে অর্থবহ ও কার্যকরী করে। নতুন জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করা সহজ হয়, ফলে শিখন আরও স্থায়ী ও অর্থপূর্ণ হয়ে ওঠে। নেক্সট হচ্ছে 6, শিক্ষণ পদ্ধতি উন্নত করতে সাহায্য করে। শিক্ষক যদি শিক্ষার্থীর পূর্ব জ্ঞান সম্পর্কে সচেতন থাকে, তবে তিনি সেই অনুযায়ী পাঠদান করতে পারেন, এতে শিক্ষণ আরও ফলপ্রসূ হয়। 7 হচ্ছে বাস্তব জীবনে জ্ঞানের প্রয়োগে সহায়তা করে। বিদ্যালয়ে শেখা জ্ঞান দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়, এতে শিক্ষার বাস্তব মূল্য বৃদ্ধি পায়। 8 হচ্ছে সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। শিক্ষণের স্থানান্তরণ শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, বিচারবোধ, সৃজনশীলতার বিকাশে সহায়তা করে, এর ফলে ব্যক্তিত্বের সামগ্রিক উন্নয়ন ঘটে। নেক্সট হচ্ছে শিক্ষণের স্থানান্তরণ বৃদ্ধির উপায়। 1 হচ্ছে শিক্ষার্থীর পূর্ব জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। 2, সহজ থেকে কঠিন বিষয় শেখাতে হবে, অর্থাৎ যে জিনিসটা সহজ সেই জিনিসটা আগে শেখাতে হবে, তারপর ধীরে ধীরে কঠিন পর্যায়ে নিয়ে যেতে হবে। 3 হচ্ছে বাস্তব উদাহরণ ব্যবহার করতে হবে। 4, নিয়মিত অনুশীলনের সুযোগ দিতে হবে। 5, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, অর্থাৎ যে কাজটি করানো হবে সেইটাতে শিক্ষার্থীরা যাতে নিজেরা কিছু কাজ করতে সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। 6 হচ্ছে বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক দেখিয়ে পাঠদান করতে হবে। উপসংহারে বলা যায় যে শিক্ষণের স্থানান্তরণ শিক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নতুন বিষয় শেখাকে সহজ, দ্রুত ও অর্থবহ করে তোলে। তাই শিক্ষককে এমন শিক্ষণ পদ্ধতি গ্রহণ করতে হবে যাতে পূর্বে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে সফলভাবে প্রয়োগ করতে পারে। এর মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত হয়। এর পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। এটাও 7 নম্বরের জন্য। শিক্ষণ মানুষের জীবনের একটি ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ব্যক্তি বিভিন্ন অভিজ্ঞতা, অনুশীলন, পর্যবেক্ষণ ও পরিবেশের মাধ্যমে নানা ধরনের বিষয় শেখে। সব ধরনের শিক্ষণ একই পদ্ধতিতে ঘটে না, কখনো চেষ্টা ও ভুলের মাধ্যমে, কখনো পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমে, আবার কখনো অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষণ ঘটে। তাই শিক্ষণের প্রকৃতি ও পদ্ধতির ভিত্তিতে একে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। শিক্ষণের বিভিন্ন প্রকার হচ্ছে 1 হচ্ছে চেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ, অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। বারবার চেষ্টা ও ভুলের মাধ্যমে সঠিক প্রতিক্রিয়া অর্জন করাকে চেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ বলা হয়। এই তত্ত্বের প্রবর্তক হলেন এডওয়ার্ড এল থর্নডাইক। প্রথমে ব্যক্তি বিভিন্ন ধরনের ভুল করে এবং ধীরে ধীরে ভুল প্রক্রিয়াগুলি বাদ দিয়ে সঠিক প্রতিক্রিয়া নির্বাচন করে। অনুশীলনের মাধ্যমে সঠিক আচরণটি স্থায়ী হয়, যেমন সাইকেল চালানো শেখার সময় বারবার চেষ্টা ও ভুলের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা শেখা হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটি কাজ প্রথমে শুরু করি তো এক চান্সেই সেটা ভালো করে করতে পারি না, বারবার প্রচেষ্টা এবং ভুল করতে করতে আমরা সেটাতে দক্ষ হয়ে উঠি। 2 হচ্ছে শর্তাধীন শিক্ষণ বা কন্ডিশনিং লার্নিং। কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্দিষ্ট সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে শিক্ষণ ঘটে তাকে শর্তাধীন শিক্ষণ বলা হয়। এটি প্রধানত 2 ধরনের, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং 2 হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং এই ধরনের শিক্ষণের গুরুত্বপূর্ণ উদাহরণ। বিদ্যালয়ের প্রশংসা, পুরস্কার ও বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন করা যায় এর মধ্যে দিয়ে। নেক্সট হচ্ছে অন্তর্দৃষ্টি শিক্ষণ, অর্থাৎ ইনস্টালাইট লার্নিং। কোনো সমস্যার বিভিন্ন দিক হঠাৎ উপলব্ধি করে তার সমাধানে পৌঁছানোকে অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষণ বলা হয়। এই তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন কোহেনার। এতে শুধু চেষ্টা ও ভুলের উপর নির্ভর করতে হয় না, ব্যক্তি পরিস্থিতির বিশ্লেষণ করে সমস্যার সমাধান বুঝতে পারে। যেমন কোনো শিক্ষার্থী গণিতের সমস্যা সম্পর্কটিকে হঠাৎ করে বুঝে সঠিক উত্তর বের করতে পারে। নেক্সট হচ্ছে অনুকরণের মাধ্যমে শিক্ষণ।
অর্থাৎ কোনো ব্যক্তির আচরণ, কাজ বা অভ্যাস দেখে তা অনুসরণ করে শেখাকে অনুকরণের মাধ্যমে শিখন বলা হয়। শিশুরা সাধারণত বাবা মা, শিক্ষক ও বন্ধুদের আচরণ দেখে অনেক কিছু শেখে। ভাষা, সামাজিক আচরণ, শিষ্টাচার ও বিভিন্ন দৈনন্দিন অভ্যাস অনুকরণের মাধ্যমে অর্জিত হয়। শিশুর প্রাথমিক শিক্ষায় এই ধরনের শিখনের বিশেষ গুরুত্ব রয়েছে। নেক্সট হচ্ছে পর্যবেক্ষণমূলক শিখন বা অবজারভেশনাল লার্নিং। অন্য ব্যক্তির আচরণ বা কাজ পর্যবেক্ষণ করে শিখন ঘটে, তাকে পর্যবেক্ষণমূলক শিখন বলা হয়। এক্ষেত্রে শিক্ষার্থী নিজে সরাসরি কাজ না করে অন্যকে দেখে শিখতে পারে। শিক্ষক কোনো কাজ করে দেখালে শিক্ষার্থীরা তা পর্যবেক্ষণ করে একই কাজ করতে শেখে। এই ধরনের শিখনে মনোযোগ, স্মৃতি ও অনুকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 হচ্ছে ধারণাগত বা জ্ঞানমূলক শিখন বা কনসেপচুয়াল বা কগনিটিভ লার্নিং। কোনো বিষয়ের অর্থ, সম্পর্ক, ধারণা ও কারণ বুঝতে শেখাকে ধারণাগত বা জ্ঞানমূলক শিখন বলা হয়। এখানে শুধু মুখস্থ করার পরিবর্তে বিষয়টিকে বুঝে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। যেমন শিক্ষার্থী শুধু গাণিতিক সূত্র মুখস্থ না করে সূত্রটি কিভাবে কাজ করে তা বুঝতে শেখে। এই ধরনের শিখন শিক্ষার্থীর চিন্তাশক্তি ও যুক্তিবোধের বিকাশ ঘটায়। নেক্সট হচ্ছে মৌখিক শিখন, ভার্বাল লার্নিং। শব্দ, ভাষা, বাক্য, তথ্য ও প্রতীক মনে রাখা এবং ব্যবহার করার মাধ্যমে যে শিখন ঘটে তাকে মৌখিক শিখন বলে। পড়া, লেখা, কবিতা শেখা, সংজ্ঞা মনে রাখা ইত্যাদি মৌখিক শিখনের উদাহরণ। বিদ্যালয়ের বিভিন্ন বিষয় শেখার ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতেও এটি সহায়ক। নেক্সট হচ্ছে 8 হচ্ছে দক্ষতা বা কৌশলগত শিখন, মোটর বা স্কিল লার্নিং। কোনো কাজ করার প্রয়োজনীয় শারীরিক দক্ষতা ও কৌশল অর্জন করাকে দক্ষতামূলক শিখন বলা হয়। এটি সাধারণত বারবার অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে, যেমন লেখা, ছবি আঁকা, সাইকেল চালানো, খেলাধুলো করা, বাদ্যযন্ত্র বাজানো। এই ধরনের শিখন হাত, চোখ, মস্তিষ্কের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিখনের প্রকারগুলির শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 1 হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য বোঝা যায়। সব শিক্ষার্থী একইভাবে শেখে না, তাই বিভিন্ন ধরনের শিখন সম্পর্কে ধারণা থাকলে শিক্ষক শিক্ষার্থীর উপযোগী পদ্ধতি গ্রহণ করতে পারেন। 2 উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা যায়। কোনো বিষয় কিভাবে শেখানো হবে তা নির্ধারণ করতে শিক্ষককে বিশেষভাবে সাহায্য করে। 3 হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বাড়ে। পর্যবেক্ষণ, অনুকরণ, সমস্যা সমাধান, অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী সক্রিয়ভাবে শেখার সুযোগ পায়। 4 হচ্ছে শিক্ষণকে স্থায়ী ও অর্থবহ করা যায়। শুধু মুখস্থ করার পরিবর্তে বিভিন্ন পদ্ধতিতে শেখালে শিক্ষার্থী বিষয়টি ভালোভাবে বুঝতে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে। 5 হচ্ছে চিন্তা ও সমস্যার সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে অন্তর্দৃষ্টিমূলক ও জ্ঞানমূলক শিখন শিক্ষার্থীর যুক্তিবোধ ও চিন্তাশক্তির বিকাশ ঘটায়। 6 হচ্ছে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি। দক্ষতামূলক শিখনের মাধ্যমে শিক্ষার্থীর বাস্তব জীবনে প্রয়োজনীয় বিভিন্ন কাজ করতে শেখে। উপসংহারে বলা যায় যে শিখন একটি বহুমুখী প্রক্রিয়া। এটি বিভিন্ন উপায়ে সংঘটিত হতে পারে। চেষ্টা ও ভুল, শর্তাধীন শিখন, অন্তর্দৃষ্টি, অনুকরণ, পর্যবেক্ষণ, জ্ঞানমূলক ও দক্ষতামূলক শিখন প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য ও গুরুত্ব রয়েছে। একজন দক্ষ শিক্ষককে শিক্ষার্থীর বয়স, সামর্থ্য, আগ্রহ, বিষয়ের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করতে হয়। এর ফলে শিক্ষণ প্রক্রিয়া আরও কার্যকর, আনন্দদায়ক ও ফলপ্রসূ হয়ে ওঠে।